রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনও তার নসিব হয়নি। আর ভাল লাগে না এই দুনিয়ার কোলাহল। তার মধ্যে সৎমার প্যাচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নেই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে ওনার। সারাদিন কাজ করে পা আর চলছে না। পায়ের গোড়ালি মনে হয় এক্ষুনি খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নিই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে। ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম। কে কে কিন্তু কাউকে তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না। তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম, কিন্তু কেউ একজন পেছন থেকে আমায় জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে এবার ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পারছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। ভয়ে চুপ করে আছি। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয়ে ভয়ে বললাম, কারণ কথাটা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি বললাম, আচ্ছা কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশেই। আমি বললাম, আচ্ছা একটা কথা বলি। পাশ থেকে বলল, হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখে আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পারছি না। হঠাৎ সব কিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখিনি। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে নেমে এসেছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো, আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উল্টাপাল্টা হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসা কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুঁড়ে মারলাম। মেয়েটা বলল, এই এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কি দিতে পারবো? আমার নাম মাবসুরা তুন্নুর, তবে সবাই আমাকে মাবসুরাহ বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে, আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আমি বললাম, আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না। মেয়েটা বলল, আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। মানে বুঝলাম না। মানে আমার বাবা পরিপালকের রাজা, আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না। তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেয়া হোক, কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ও মাবসুরা, আজকে আমার মনে হয় সময় এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বললো মেয়েটা চলে যাবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? মাবসুরা বলল, হ্যাঁ হবে, কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আচ্ছা। মাবসুরা, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে, তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা। চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঠোঁটজোড়া কেউ নিজের দখল করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। মাবসুরা বলল, এই চোখ খুলবে না কিন্তু। আচ্ছা।
একটু পর আমাকে ছেড়ে দিল মাপসুরা আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোরে মিষ্টি হয়েছে। মনে হয় মিষ্টির গোডাউন বুকে নিয়ে কয়েকশত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতেই তো ভুলে গিয়েছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত, পরে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয়। তিনি চান না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আরেকটা ছোটোখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলে? তোর কি ঘরবাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরের জায়গা পাবি না। কি আর করা, কথা তো শোনা আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম। গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরা এর বাবা, কিরে বলির পাঠা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। আচ্ছা আচ্ছা। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে পানি পড়ে কোত্থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাহিরে বৃষ্টি হচ্ছে আর ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। আকাশের মা বলল, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় না এখনো? কয়টা বাজে, খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? একটু ঘুমাতে দাও না মা। ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। মা তুমি এমন করো কেন? কেমন করি, কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘরের বাজার সদায়ের টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সব কিছু করতে পারবে না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলেই ঘরে খাবার জুটবে। আকাশ বলল, ওকে মা আমি যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। বলে চলে গেল রুম থেকে। আকাশের মায়ের কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎমা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন করে কথা বলতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সব কিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে নাস্তার সামান্যটুকু জোটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন তারা কথা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলা যথাসময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকে সে জায়গাটায় এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এসে গেছো আকাশ? হ্যাঁ অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনারা তো দেরি হলো যে। মাপসুরা বলল, আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দিই, আর আমি জমিনে এসে পড়ি। আচ্ছা তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা। একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। কি হয়েছে, তোমার চেহারার এমন 12টা কেন বেজে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। পেটে কিচ্ছু নাই, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলেছে করো না। আচ্ছা শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষে যাবে, কেমন? সব বুঝলাম, কিন্তু কি চুষবো? ওয়েট বলে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁট জোড়া এত বৃষ্টি ইচ্ছে করছে ঠোঁট জোড়া কামড়ে ছিঁড়ে ফেলি, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণে মাপসুরা এর কথা মনে পড়ল। ও বলেছে চুষার সময় প্রিয় খাবারগুলো মনে করতে। আমিও পোলাও তারপর গরুর কলিজা ভোনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাপসুরা এর ঠোঁট চুষতে লাগলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর কলিজা ভুনা খাচ্ছি।
এগুলো খাচ্ছি, একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। তারপর ছেড়ে দিলাম মাপসুরার ঠোঁট। মাপসুরা বলল, পেট ভরেছে তোমার? আকাশের শরম লাগছে। কি করলা? আমি এত সময় ধরে একটা পরীকে কিস করলাম, কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিদায়ত জ্ঞান থাকে না। এই লজ্জা পাচ্ছ কেন? আমি তো মাপসুরা, আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। কেন, কি হয়েছে তোমার সৎমায়ের? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে আমার কপালে হাত রাখলো। তারপর বলল, হ্যাঁ, তোমার মা আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা পর্যন্ত তোমাকে খেতে দেয়নি। আপনি জানলেন কি করে? এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারোর মাথায় হাত দিলে তার সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করবে না। প্লিজ। না না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সে ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সব কিছু নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? মাপসুরা বলল, হ্যাঁ পেয়েছি। তো কোথায় উনি, আর কেমন দেখতে? আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। মানে বুঝলাম না। আপনার পাশে বসে আছে মানে? তোমার এত বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শোনো, এখন থেকে আপনি আপনি করবে না, তুমি করেই বলবা, বুঝেছ? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। আবার আপনি? আচ্ছা তুমি। হ্যাঁ, আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলে 200 বছরের বড় হব। কি? হ্যাঁ, আমাদের পরিপালকে এখনো আমার বিয়ের বয়স হয়নি। কি বলছো এসব? সব মাথার উপর দিয়ে গেল। 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শোনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে তখন আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা তা না হয় করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলা ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবে আজকে গেলে, তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিলোকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে দিলাম। তাকালে চোখ তুলে ফেলবো একদম। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করলাম। তারপর মাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। দূর, করলে করুক, তাতে সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম। আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন, দোকানে? একটু ফার্মগেটে আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মালিক থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্মগেটে পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া, আমি আসছি বলে ফোনটা রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্যদিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে। কি করব বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুরার কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল উড়ে। আমি তো অবাক। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? পেছনে ফিরে দেখি মাপসুরা। তুমি এখন এভাবে কিভাবে আসলে? আর গাড়িটা আমার মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো? আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি, আর তুমি এখন আমাকে স্মরণ করলে, তাই চলে এলাম। না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ওহো হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারো চোখে কি পড়ে নাই? মাথায় কিছু কাজ করছে না। মাপসুরা বলল, চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তা আর কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। চলো আমিও তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিব। জোর করে আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। কি রে, এমন হা করে তাকিয়ে আছিস কেন? তোর সাথে উনি কে রে? আরে তেমন কেউ না। মাপসুরা বলে উঠল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মাপসুরা কি বলতেছো এসব উল্টাপাল্টা? সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে।
আকাশ বলল, সাজ্জাদ একটু সাইডে আয় তো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানালিও না? আরে তেমন কিছু না, এখন তো বলবি ধরা যে খাইছস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস কই পাইলি রে? তোরে বলবো নে সব কিছু খুলে। এখন চল চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজনে মিলে রেস্টুরেন্টে বসলাম। আচ্ছা কিরে এত জরুরি তলব করে ডাকলি কেন, কি হয়েছে? দোস্ত আমার চাকরি হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম। বাসায়ও যায়নি এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাচ্ছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে? তুমি আমার গার্লফ্রেন্ড। মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ড, এই তো। আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরা এর কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তুমি এসব? মাপসুরা বলল, হ্যাঁ। আকাশ বলল, সত্যি বলতে আমি মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, তা না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। আমি তো অবাক। চলো এবার ঘুরতে যাব। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল, আজকে রাতে বাসায় আসবো, জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি আসছো? হ্যাঁ। তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথে ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য, কিন্তু সময় দেখে তো কপালে চোখ উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দেবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আম্মু সামনে পড়ল। আম্মু বলল, আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় বাবা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। আকাশ আম্মুর কথা শুনে তো মনে হয় এক্ষুনি স্ট্রোক করে মারা যাবে। আম্মু কি বলছে এসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লেগেছে, কি সব বলছে? আমাকে ঝাড়ু দিয়ে না মারে? কোথাও একটু গন্ডগোল হলেই কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যায়নি। আম্মু বলল, কিরে এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সবে যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছে। আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ইস আমার ছেলেটা কত শুকিয়ে গেছে, দেখি আর কয়টা খাবার নে। আকাশ বলল, আম্মুর কথা শুনে খাবার নাকে উঠে গেল। একটার পর একটা শক্ট খাচ্ছে। আম্মু তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই। তুমি অন্য ধরনের কথাবার্তা বলছো আজকে। ধুর, তা হতে যাবে কেন? নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, যা শপিং করবি এগুলো দিয়ে, নিজের মন মতো করে। আমি তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতে দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল, আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন, তাই না? হ্যাঁ। না করে কই যাবে? যে ডোজ দিয়েছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে এগুলো সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম আম্মুর সাথে। তার তো খুব খাতির হয়ে গেল আম্মুর সাথে। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলায় আসলে জানলা দিয়ে কেউ টের পায় না। দোকানের চাকরিটা ছেড়ে দিয়েছি, অন্য একটা ভালো জায়গায় জব এর জন্য ট্রাই করছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। সাজ্জাদ বলল, আচ্ছা ভাবির ব্যাপারে তো কিছু বললি না যে? বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা। তারপর সব খুলে বললাম। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। তুই কি বলছিস এসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনোদিন আর এই জমিনে আসতে পারবি না। কি বলিস এসব? হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবে? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওরে আমি অনেক ভালোবাসি। ওরে ছাড়লে আমি নিজে মরে যাব। তাহলে তুই গেছিস মনে কর। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনে থাকে। আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরিদের নিয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে।
তাহলে তুই একটু কথা বলে দেখ। দাঁড়া, ফোন দিই। তারপর ফোন দিল সাজ্জাদ। কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিয়েছে। কি রে, কি বলল? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল। চল, এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বলল, মাথায় তো কিছুই কাজ করছে না। কিভাবে করব আমি এসব মাপসুরার সাথে? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরা এর সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরা এর মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ জানে না। কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এসব করতে পারবো না। লোকটা বলল, তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। আকাশ বলল, না না, আমি পারবো। লোকটা বলল, এই ধরো, এটা নিয়ে যাও। এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দিবা, না হয় কোনোদিন ওর সাথে কিছুই করতে পারবে না। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরছে। বাপসুরা যদি আমাকে ভুল বুঝে? না, আমাকে এটা করতেই হবে। বাপসুরাকে নিজের করে পেতে হলে এই কাজটাই আমাকে করতে হবে। রাতের বেলা বাপসুরা জানলা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে, এই তো শুয়ে আছি। এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে গেল মাপসুরা। বললাম, মাপসুরা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? আকাশ বলল, শরবত নাও, আমরা সবাই খেয়ে এসেছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, কলিজা দাও। মাপসুরা গড়গড় করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর মাপসুরা বলল, আকাশ, আমার কেমন জানি মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আকাশ তারপর থাপ করে আমার বুকের উপরে পড়ে গেল। আকাশ বলল, লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমন এই করব এখন। প্রথমে মাপসুরা এর সাথে শারীরিক সম্পর্ক করলাম। তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করছে। কি হয়েছে মাপসুরা? মাপসুরা বলল, কি হয়েছে? হ্যাঁ, জানিস না ডোমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করছে আর বলছে। আকাশ বলছে, মাপসুরা তুমি শোনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসে আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিলোকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না বলে আমার বুকে মারতে লাগলো। মাপসুরা শোনো আমার কথা। কোনো কথাই শুনছো না তুমি। বুকে মারছে, খামচি দিচ্ছে। আকাশ বলল, মাপসুরা, আমার বুক ছিঁড়ে ফেলেছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, তুমি কি ভাবছো আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড় তুই আমাকে, একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। এবার বলল, এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবেসেছি তাই কিচ্ছু করি নাই, এখন থেকে তোকে জ্বালিয়ে মারবো, মনে মনে বলল মাপসুরা। খচ্চর বেটা। আকাশ বলল, কলিজা, যা হওয়ার হয়েছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিনও আমি সংসার করব না। ওকে, তুমি তো আর ওই পরিলোকে যেতে পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করেছি, সামনে যখন বাবু হবে তখন মানুষে তোমাকে ছিচি করবে। মাপসুরা বলল, এই না না, আমি তোমাকে বিয়ে করব। এই তো এবার এসেছো লাইনে। খচ্চর বেটা, বিয়ে তো করবো, কিন্তু খালি একবার অমাবস্যা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেয় আকাশ। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরা এর কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে, আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওই দিনের পর থেকে, যেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসরাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের ওপর বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে ভরিয়েছে যেন মনে হচ্ছে ও কোনো একটা ছোট বাচ্চা। এই মাপসুরা, কি করছো এসব? আমার দিকে ঘুরে তাকালো মাপসুরা। আবার আচার খাওয়ায় মন দিল। আজীব তো, মনে হয় আমি ওকে বলি নাই কিছু। তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? হ্যাঁ বলো, কি করছো? কি করবো, আচার খাচ্ছি। তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খেতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো তোমার কোথায় আচার লাগিয়েছ। মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দাঁড়াও, দেখাচ্ছি বলে মাপসুরা এর ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁটে লাগিয়ে নেয়, আর মাপসুরা এর ঠোঁট কামড়ে দেয়। মাপসুরা বলল, ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? বলে আকাশকে মারতে থাকে। মাপসুরা এর হাতগুলো আকাশ শক্ত করে চেপে ধরে পেছন থেকে ওকে জড়িয়ে ধরল। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর। আকাশ বলল, কলিজা না আমার, যা হয়েছে হয়েছে, ভুলে যাও।
চলো না আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু করা, কিসের শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে বিদায় দিয়ে আমি চলে যাব যেদিকে চোখ যায়। আকাশ বলল, এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে বলে মাপসুরাকে খাটের ওপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিছুই করার ক্ষমতা নেই। মাপসুরা এর চুলে নিজের মুখ গুজে দেয় আকাশ। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরার চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরা এর ঘাড়ে থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবার তাদের মধ্যে বাকিটা আপনারা বুঝে নেন। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরার বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরা এর খোঁজ খবর বের করে মাপসুরা এর কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরা এর বাবা, মাপসুরা এটা কিভাবে করতে পারলি তুই? মাপসুরা বলল, বাবা আমি ইচ্ছে করে এমন করিনি, সবগুলা ওই ডোমের বাচ্চার প্ল্যান করেছে। সব খুলে বলে মাপসুরার বাবাকে। মাপসুরার বাবা বলে, আচ্ছা তাহলে শোন, এই নে এই জিনিসটা রাখ। একটা বই দিয়ে বলল, এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানোর শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস লাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলে দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস, তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। মাপসুরা বলল, আচ্ছা বাবা। মাপসুরার বাবা বলল, আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ বলল, এ কি আপনারা কারা? তখন মাপসুরা দৌড়ে এসে বলে, এনারা আমার বাবা মা। তারপর আকাশ দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাপসুরার বাবা বলল, আমরা চলে যাচ্ছি। কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজ এই তো আসলেন। মাপসুরার বাবা, না আসলে অনেক কাজে যেতে হবে। আকাশ বলল, বাবা অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। মাপসুরার বাবা বলল, আচ্ছা তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে দিয়ে চলে গেলেন। মাপসুরা রুমে এসে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পেছন থেকে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরা এর হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। আকাশ বলল, মাপসুরা কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে, ব্যথা যেন আকাশের দম বের হয়ে যাবে। আরও ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাপসুরা বলল, তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজোরি করিস? আকাশ বলল, তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দেবে? হ্যাঁ, এবার তো কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। মাপসুরা বলল, ইস বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? না ঠিক আছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম, এর জন্য এই শাস্তি কম হয়ে গেছে, ওকে তো আমি মেরে ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মায়ের কাছে গিয়ে বলে, মা দেখো কি হয়েছে। আকাশের মা বলল, বাবা কি করে হলো এটা তোর? আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এড বক্স বের করে আকাশের ঘাটটা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরা এর ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসেনি। এদিকে মাপসুরা এর অবস্থা খারাপের দিকে। ক্ষুধা যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়ে শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে আকাশ। মাপসুরা আকাশের পেছনে পেছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাওয়াবে কে? আকাশ কাঁথা মুড়ি দিয়ে অন্য কাত হয়ে শুয়ে পড়ে। মাপসুরা বলল, আকাশ ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। তারপরে আকাশ চুপ করে আছে। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। আকাশ এবার বলল, এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো, শরীর খারাপ, এমনিতেই ঘুমাবো আমি এখন, ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে না। মাপসুরা উঠে চলে যায় রুম থেকে। আকাশ বলল, কিরে মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না যে, মেয়েটা গেল কোথায়? দৌড়, যেখানে যাওয়ার যাক, আমার কি, ভালোবাসি তাই বলে এমন দাম দেবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে গেছে, তাই আকাশের সামনে থাকলে চলবে না। তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাতের 1টায় চোখটা লেগে গেছে মাত্র, এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরার গালে হাত দিয়ে বসে আছে।
কি সমস্যা হয়েছে তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছে তুমি আমায় ভালোবাসো না, আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। মাপসুরা গালে হাত দিয়ে কান্না করছে। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ বলল, তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে নাই, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যাও, সমস্যা নেই। মাপসুরা বলল, সে তো চলে যাব, কিন্তু এখন আমি তোমাকে জড়িয়ে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সরি, তা হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। দরকার হয় তুমি আমাকে আরও 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। আকাশ, ধুর, শান্তিমতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে গেল। উঠে বারান্দায় চলে যায়। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করছে। ডুমের বাচ্চা করে কেমন দেখ না, কি ভাব জড়িয়ে ধরেছি বলে। ঘুম আসে না, না হয় রামছাগল, তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করেছে কোথায় রাগ ভাঙাবে তা না, উল্টো আরো বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগছে দেখতে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তো ওর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে আছে। সকালে উঠে আবার বের হয়ে চলে যাবে নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে বাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কিরে, গেল কোথায়? এখন আমাকে সকালে নাস্তা কে খাইয়ে দেবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। কি? মনে মনে খাটাসটা একটা নতুন চাকরি পেয়েছে, অথচ আমাকে একটাবারও বলে নাই। ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। দূর, কি বলছি আমি ওর বউ না, খালি একটা বছরই না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালের নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? কেন রে মা, আমরা কি মারা গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে খাইয়ে দিতে পারবো না? তারপর আকাশের মা মাপসুরাকে নিজের হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরা এর সাথে একটা শব্দও কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাপসুরা বলল, কিরে, ওর আমার সাথে কথা বললো না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ হয়ে গেছে কেন? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞেস করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। খাবার আকাশ খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে ভাবছে, বাছা, ঘুরঘুর করে কোনো লাভ হবে না। তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেসে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাপসুরা এর সাহস হচ্ছে না যে আকাশকে বলতে সে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরা এর থেকে দূরে দূরে থাকে, তার সাথে মেশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করে হোক বশে আনতে হবে। তা না হয় আকাশ তার হাত থেকে ছুটে চলে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে, কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিশাল এক প্রত্নতত্ত্ব হাসিল করবে। তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না, আজকে আকাশ আসলে ওকে নিজের করে নেব, যেভাবে হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় রাত 12টা হয়ে গেছে। রোডে তেমন গাড়ি কোথাও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাপসুরা বলল, দূর, আকাশটা এখন আসছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাপসুরা ওর মন্ত্র পাঠের স্থানে চলে যায়। মাপসুরা মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্র পাঠ করছে। আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাপসুরা মন্ত্র পাঠ করছে, আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ করে ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায়, আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়। সে সেখানে চুপ করে লুকিয়ে থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এইসব কাজকর্ম চালাচ্ছে।
মাপসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতেই হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে? কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। তুমি কখন এলে আকাশ? মাত্রই। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগছে না। প্লিজ সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাপসুরা এর আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয়। মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ আজকে না, অন্যদিন। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসে আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে। মাপসুরা যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে, যে করে হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে। পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলি দিতে পারবো না। আকাশ বলল, না, ওর চালে আমি পা দেব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি খুব বোকা, তাই না? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝতে পারবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না, না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনোদিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা দেখে তো মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করছে। কি? আকাশ তো অবাক। লোকটা বলল, অবাক হওয়ার মতো তো এখনো কিছু বলিই নাই। আকাশ ভাই, এই যে বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে, তাহলে সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরও বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। আকাশে তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এখন আমি কি করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। লোকটা বলল, এটা আটকানোর কোনো পথ নেই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীরী শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলে আটকানো সম্ভব, না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করল সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাপসুরা বলল, কিরে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো আবার? না, উপরে গিয়ে দেখি। আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, আবার না হয় আমার নিজের জীবন দিয়ে। মাপসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। মাপসুরা বলল, কি হয়েছে তোমার দেখি? আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছে কেন? আকাশ মনে মনে বলল, কেন করো এমন মিথ্যা আদিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি যদি ভেতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটাও নেই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? আকাশ বলল, একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরার থুতনিতে হাত দিয়ে মাপসুরা এর ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যের ভ্রমণী নিয়ে সংসার করছে।
মাপসুরা তো অবাক, কি হয়েছে? এই আকাশের আবার এমন পাগলের মতো করছে কেন? এই কলিজা এমন করছো কেন? আর কান্না করছো কেন? আকাশ, মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না, আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা, তোমায় জড়িয়ে ধরতে দিবে মায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? মাপসুরাকে অনেকটা সময় জড়িয়ে ধরে রাখে আকাশ। মাপসুরা এর কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না, আর না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাপসুরা তো কি হচ্ছে এসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায় মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরও কিছুদিন কেটে যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরা এর সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগে চলে যায়। মাপসুরা মনে মনে ভাবে, কিরে আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথা বলে না, কেমন ধরনের যেন একরোখা হয়ে গেছে, পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এটা হতে পারে না, আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না, ও খালি আমাকেই ভালোবাসবে, ওর ওপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নেই। মাপসুরা ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে অমাবস্যা চলে আসছে, আকাশকে বলে দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, মাপসুরা, কি তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরা এর সাথে নিজে থেকে কথা বলেছে। মাপসুরা না বলে যখন এদিকে ফিরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার করে মাপসুরাকে দেখে। কারণ মাপসুরা এর চোখ জোড়া সবুজ হয়ে গেছে, মাপসুরা এর চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে পড়ছে। মাপসুরা পৈশাচিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে, ওর নড়ার মতো শক্তিও নেই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহু এখনই বের হয়ে যাবে। মাপসুরার ঠোঁট জোড়া অগ্নিশিখার মতো হয়ে গেছে, আকাশের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ মাত্র তা উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে। মাপসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরা এর কেন জানি খুব খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার জন্য কোনো হিতাহিত জ্ঞান ছিল না, সে আকাশের সাথে কি করেছে। জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নেই। আকাশ চুপ করে আছে। মাপসুরা বলল, এই এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজে জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব, তুমি আমার ওপর যতই অত্যাচার করো না কেন। মাপসুরা বলল, এই কথা বলছো না কেন? আকাশ বলল, কি বলবো, ভালো লাগছে। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমার মাথা খুব ঘোরাচ্ছে। সে নিজে আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরার এমন আচরণের কারণ হচ্ছে আজ কয়েকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি, না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিকটা উত্তর দিবে তুমি আমায়।
হ্যাঁ দিব, বলো। আকাশ বলল, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? মাপসুরা বলল, সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না, তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছুই বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবো। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মাপসুরা মনে মনে বলে, আমি তো তাই করব, তোমার জীবনটাই তো নিব। তোমার রক্তের বদৌলতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। মাপসুরা বলল, কি বলছো কি তুমি এসব? জীবন দেবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? আকাশ, নিজে নিজে জীবন তো তুমিই নিবে, মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলেছি। আমি আরো ভেবেছি কি না কি। এই আর একটা কথাও না, এখন ঘুমাবো দুজন। আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাপসুরা, এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ মনে মনে বলে, কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। কেন আনতে পারি না বুঝি? এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে এনেছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সবসময় মাপসুরার দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। অমাবস্যা প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না, তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অমাবস্যা চলে এসেছে, আজ রাতেই অমাবস্যা। মাপসুরার বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরার কাছে যায়। আকাশ মাপসুরা এর বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায়নি। মাপসুরা, তোমরা কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরার বাবা বলে, কিরে, পাঠাটাকে বলি দিবি কিভাবে? ওটা নিয়ে কোনো চিন্তা করো না তোমরা, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দেব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরো পরিপালকে সবার সামনে বলি দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবা, সমস্যা নেই। তোমার হাতে মন্ত্রের পড়া পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করতে পারেনি, মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? আকাশ বলল, যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। ও। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরা এর দেখাশোনা করে, মাপসুরা এর সাথে থাকে। আজকেই শেষ দিন, হয়তো এরপর আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ আজ সারাদিন মাপসুরা এর দেখাশোনা করে, সারাদিন মাপসুরার সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতেও পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও, তোমার আপন ছেলে না আমি। তারপরে কখনো আপন মায়ের আদরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছুই হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি। মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? আকাশের মা বলল, বাবা কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এতে না করব আমি? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ অমাবস্যার রাত, আজকেই মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে। এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। মাপসুরা বলল, নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন মনে হচ্ছে আজ এরপর আর কোনোদিন তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ও কি কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো।
আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবনসঙ্গী হিসেবে যেন তোমাকেই পাই। আর আমার কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে, তাও ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দেবে? আমায় কে ঘুম পাড়াবে? কে রাতের বেলা জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারগ। যুগ্ন করার একটাই নিয়ম, জমিনে আসার পর প্রথমে যেই মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হয়। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি নিজেও জানি না। কিন্তু তোমায় যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে। আকাশ বলল, এই মাপসুরা, এত কি চিন্তা করছো? দাও শরবতের গ্লাসটা আমাকে। মাপসুরা বলল, আকাশের কথায় হুঁশ ফিরে, এই নাও নাও। গ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গটগট করে পুরো সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো করে। মাপসুরা, আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতে ঠাস করে খাটের উপর পড়ে যায়। মাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নেবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। হ্যাঁ, নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাপসুরা এর চোখ দিয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। যে ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে। আকাশ, মাপসুরা, শেষ তোমায় একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কেমন? কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝে সবটা করেছি। আমি বহুকাল আগে জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলি দেবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজে ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা। বলেই আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে? যে আমাকে এতটা ভালোবাসা পাগলের মতো, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তা করে নাই। ফাঁসির আসামিদের যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরা এর বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে আমাদের, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। মাপসুরা বলল, হ্যাঁ, কাজ শেষ। এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই 12 বছরের সাধনার অবসান ঘটবে বলে মাপসুরা কান্না করে দেয়। মাপসুরার বাবা বলে, কিরে, তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনাটা যে পূরণ হচ্ছে। বাবা, আমি ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকে যে আমি ওকে বলি দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মাপসুরার বাবা বলল, মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরা পান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসার কেউ জানে না। পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যুগ্ন উৎসব পরিপালকে। আজকে মানুষ বলি দেওয়া হবে, সেই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কলে আটকানো হয়েছে। জল্লাদের হাতে বিশাল বড় একটা তালোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরা এর, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করছে। মন্ত্র পাঠ করা শেষ করে যেই পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সে পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে ঢেলে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তালোয়ারটা নিয়ে বলির কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহর 2টা অংশ 2 দিকে ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরায়ের পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি, সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে।
এটা দেখে মাপসুরার বাবা আরও কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরার জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতে মাপসুরার জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে যে মাপসুরার সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে সে তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছে নেই। মাপসুরার বাবা বলল, পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকের রাজ করবে। কারণ মাপসুরার সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে, আর মাপসুরার ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে। কারণ দুনিয়ায় চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরি নাই। সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। মাপসুরার বাবা বলল, পণ্ডিত মশাই কি বলছেন এসব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও তো জ্ঞান ফিরবে না। জি মহারাজ, এমনটাই হবে। পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোর করে বলল মাপসুরার বাবা। পণ্ডিত বলল, মহারাজ, মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। মাপসুরার বাবা বলল, আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করে হোক ঠিক করে দেন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। পণ্ডিত বলল, মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো 1000 বছর পুরনো, আর সেই মন্ত্র যে মনীষীরা বের করেছিল তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি? মাপসুরার বাবা বলল, আমি তা জানি না, আপনি যে করে হোক আমার মেয়েকে জীবিত করুন। টেনশনে পড়ে যায় পণ্ডিত। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পণ্ডিতটা সেখান থেকে চলে যায় তার 2-1 সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে। আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘণ্টা 3 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে। কি করবে উনি এখন? তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ গড়ব সেখানে কেউ যাবেন না। ভুলেও একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রেখে আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চারপাশে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়, আর সমস্ত পরিপালকের সকল পরী গোলকের বাহির থেকে তার নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতদের উদ্দেশ্য করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যাবে, কারণ মনীষীরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়া জাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হটবা না, আর আমার কনিষ্ঠা আঙুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবে। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়া জাদুতে আটকে আছে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তি কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্ত করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে, সাদা রঙের জামা পরিধান করে। পণ্ডিতরা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়, আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়া জাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরও কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাপসুরার বাবা মা, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকে আমি চাই, আমি ওকে দেখব। মাপসুরার বাবা বলল, মারে তুই একটু শুয়ে রেস্ট কর, আকাশ ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। না, আমি আকাশকে দেখব বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ।
মাপসুরা পরিপালকের পরিদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে আর পাগলের মতো চুমো খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজার কিচ্ছু হয়নি তো বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমো খেয়ে যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা করছে কি? আকাশ কলিজাটা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলি দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে, সে আর বলতে, জীবিত হলেন কিভাবে? মাথার খাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে, মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশ ও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরার বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়েও বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সে রাতে তাদের আবার বিয়ে হয় এবং সকল পরিদের সামনে মাপসুরা এর বাবা আকাশকে পরিপালকের রাজা হিসেবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তানই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। কেউ টের পায় না সেটা। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় তখনই পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরা এর বাবু হবে। আকাশ সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা, মাপসুরার মতো, কিন্তু চেহারা পুরো আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে যেন লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় যে লুকিয়ে গেছে খাওয়ার ভয়ে কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকা ডাকে, কিন্তু তানিম বের হয় না। আকাশ আমার ছেলে অনেক ভালো, দেখেছ? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে বলে কোলে তুলে নেয় আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আকাশ বলল, চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। মাপসুরা বলল, লাগবে না, একটাকেই পারে না সামাল দিতে, তিনার আরও একটা চাই। আকাশ বলল, তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাপসুরাকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে। পাপ্পা, মাম্মাম তোমরা কোথায়? আকাশ বলে, তানিম, তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছি, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। তানিম বলল, আচ্ছা পাপা, বেশি করে করো কেমন, আমার খেলার সাথে যেন তাড়াতাড়ি পাই আমি। মাপসুরা বলল, বদ লোক একটা, খবিস, নিজের ছেলেকে কেউ এসব বলে? দেখেছ তোমার ছেলে কত স্মার্ট, সে বলেছে বেশি করে আদর করতে, আমি তাই করব। ওই মিয়ারা, আপনারা কি শুনেন? হ্যাঁ, ওরা আদর করলে এটাও শুনতে হবে আপনাদের? যান সবাই নিজের বউকে গিয়ে আদর করেন। আল্লাহ হাফেজ।